আমার শেষ রাউন্ড। মঞ্চে এইরকম প্যানেল আপনার পাবেন না। দিলীপ ঘোষ রয়েছেন, কুণাল ঘোষ রয়েছেন, সৌম্য রয়েছেন, শতরূপ। ঘোষেদের সংখ্যা বেশি, হ্যাঁ ঘোষেদের সংখ্যা বেশি। শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, ব্রাত্য বোস রয়েছেন, ঘোষ বোস সবাই রয়েছেন। আপনাদের কাছে আমরা খুলে দিলাম, আপনারা যা প্রশ্ন করার এদের করবেন। আমার দুই সহকর্মী প্রিয়াঙ্কা এবং তমশ্রী রয়েছে, আপনার কাছে যাবে, আপনারা প্রশ্ন করবেন, হাত তুলবেন, প্রশ্ন। গর্গ চট্টোপাধ্যায়। ভারতে দু ধরনের রাজ্য আছে। এক ধরনের রাজ্য ডাইরেক্ট ট্যাক্স, যেগুলো কেন্দ্রীয় ফাইন্যান্স কমিশন অনুযায়ী তারা নিট টাকা কেন্দ্রকে দেয়, অর্থাৎ কম ফেরত পায়, যেরকম পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্র ইত্যাদি। আর কিছু ধরনের রাজ্য আছে যারা কেন্দ্র থেকে টাকা পায়, মানে যত দেয় তার থেকে বেশি ফেরত পায়, যেরকম ইউপি, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ ইত্যাদি। 2026-এ আসন পুনর্বিন্যাস করার প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় জনতা পার্টি। বর্তমানে পশ্চিমবঙ্গের আসন অনুপাত কেন্দ্রের মানে সর্বভারতীয় ক্ষেত্রে 42/543। এটাই কেন্দ্রে পশ্চিমবঙ্গের ক্ষমতা। তাহলে আমরা ট্যাক্স দিয়ে যাব, আর আমরা পপুলেশন কন্ট্রোল করেছি বলে আমাদের অনুপাত কমে যাবে, কারণ হিন্দি বলার রাজ্যগুলো পপুলেশন কন্ট্রোল করেনি। আমি জানতে চাই, বাংলা থেকে যারা বিজেপি থেকে নির্বাচিত হয়ে যাবেন তারা কি বাংলার পক্ষে দাঁড়াবেন নাকি ইউপি, বিহার, মধ্যপ্রদেশের পক্ষে দাঁড়াবেন? ধন্যবাদ। কে উত্তর দেবেন? দিলীপ দা। দেখুন, এটা তো কেউ একা বললে হবে না, একটা সর্বভারতীয় স্তরে একটা নীতি ঠিক হবে। জনসংখ্যা বলুন, আয়তন বলুন, সেই অনুযায়ী ডিলিমিটেশন হবে। মেনলি জনসংখ্যার উপরে হয়, ভোটার দেখে। তো সেই জন্য ঘাবড়াবার কোনো কারণ নেই। আর আমার মনে হয় আমাদের সিট তো বাড়া উচিত, বাড়বেও বটে। আর ট্যাক্স দেওয়ার ব্যাপারে আমার মনে হয় পশ্চিমবাংলা উৎপাদন না করে ইনকাম করে, মহারাষ্ট্র, গুজরাট উৎপাদন করে, এখানে সেল করে যে টাকাটা লাভ হয় সেটা কেন্দ্র নিয়ে যায়, সেই জন্য সেন্টার সেটা পেয়ে যায়। কিন্তু যারা উৎপাদন করে তারা ক্ষতিগ্রস্ত হয়, সেই অনুযায়ী লাভ পায় না। এটাও বিচার করা দরকার আছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ করা হয়েছে যেসব রাজ্যে, তাদের সিটের অনুপাত কমবে, বাড়বে না। পশ্চিমবঙ্গের সংখ্যায় বাড়তে পারে কিন্তু অনুপাতে কমবে। প্রসঙ্গটা অনুপাতের, সংখ্যার নয়। আমি তো জানি যে জনসংখ্যার উপরে ভোটার হয়, ভোটারের উপরে সংখ্যা হয়। আর আমাদের পশ্চিমবাংলায় তাই হয়েছে। ডিলিমিটেশন গতবারে হয়েছে, কলকাতায় সিট কমে গেল, মুর্শিদাবাদে সিট বেড়ে গেল। কিসের আধারে হয়েছে? এটা ইকোনমির আধারে হয়েছে কি নাকি জায়গার আধারে? জনসংখ্যার উপরে, ভোটারের উপরে হয়েছে। এটাই আধার হওয়া উচিত। বাকি যারা সমাজবিজ্ঞানী বা রাজনীতি চিন্তাভাবনা করেন তাদের অন্যান্য অনেক ফ্যাক্টর থাকে, সেটা ভেবে নিশ্চয়ই তার সঙ্গে যুক্ত হবে, কিন্তু এটাই মূল বিষয় হওয়া উচিত। জয়দীপ কুণ্ডু। আচ্ছা, ভোটার আমি, ভোটার তুমি। আমি সেরকম একজন পরিবেশ বন্যপ্রাণ নিয়ে কাজ করা ভোটার একটা প্রশ্ন করছি, যে প্রশ্নটার উত্তর আমি কোথাও পাচ্ছি না এই যে গোটা নির্বাচন প্রক্রিয়াটার মধ্যে। আজকে দিল্লির টেম্পারেচার 52 হয়েছে, দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরে জল নিয়ে মারামারি হচ্ছে, আমাদের এখানে পরের পর সাইক্লোন আসছে, গোটা ভারতবর্ষে ক্লাইমেট নিয়ে একটা অস্থির অবস্থা। এই সময় দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দল কি ক্লাইমেট চেঞ্জকে একটা ন্যাশনাল এমার্জেন্সি হিসেবে দেখবে? এটাই আমার সবথেকে বড় প্রশ্ন, এবং প্রশ্নের উত্তর সবাইকে দিতে অনুরোধ করব। হ্যাঁ, সবাই দেবেন। বলতে পারি? জয়দীপদা, আপনি শুনে খুশি হবেন, সিপিআইএম তার ম্যানিফেস্টোতে আলাদা করে একটা চ্যাপ্টার রেখেছে এনভায়রনমেন্ট ইস্যুতে কী কী ইন্টারভেনশন দেশের সরকারের হওয়া উচিত, রাজ্যের সরকারগুলোর সঙ্গে যৌথভাবে। যে হতে পারে রাজ্যের সরকার যারা চালাবেন তারা দেশের সরকার অন্য কোনো দল চালাচ্ছেন, যাই পারমুটেশন কম্বিনেশন হোক না কেন, পরিষ্কারভাবে বন্যপ্রাণকে সংরক্ষণ করা, নতুন করে বনাঞ্চল তৈরি করা, জলাজমিকে সংরক্ষণ করা, এবং ক্লাইমেট চেঞ্জ, যেটাকে আপনি বললেন, ক্লাইমেট চেঞ্জকে একটা ন্যাশনাল এমার্জেন্সি হিসেবে ঘোষণা করা। আমাদের রাজ্যে আমরা বলতে পারি, সুন্দরবনকে নিয়ে বলা হচ্ছে কয়েক দশকের মধ্যে গোটা সুন্দরবন আর কিছু থাকবে না, জলের তলায় চলে যাবে। সুন্দরবনের মানুষ পৃথিবীর সবচেয়ে বড় ক্লাইমেট রিফিউজি হয়ে যাবেন। পরিষ্কার আমাদের পার্টির ম্যানিফেস্টোতে পরিষ্কার করে এই নিয়ে 1, 2, 3, 4 করে কি পলিসি আমরা চাই গ্রহণ করতে আমরা বলেছি, এবং আমরা চাই সমস্ত রাজনৈতিক দল এখানে একে অপরের সঙ্গে সহযোগিতা করে, আর 5টা প্রশ্নে যাই বৈরিতা থাক না কেন, এই প্রশ্নে একে অপরের সঙ্গে সহযোগিতা করে তারা যেন এগিয়ে আসে। সমীক্ষা বলেনি। জয়দীপ বাবুকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্রাসঙ্গিক প্রশ্ন তোলার জন্য, অত্যন্ত প্রাসঙ্গিক। আর ভাই শতরূপকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ তাদের দল ম্যানিফেস্টোতে এটা খুব সুন্দরভাবে লিখেছে। তার নতুন সরকার এলে 4 তারিখের পরে আমরা খুব দায়িত্ব নিয়ে সিপিআইএম এর ম্যানিফেস্টোতে এই পরিবেশ সংক্রান্ত যে বিষয় আছে ওটা যাতে ইমপ্লিমেন্ট করা যায়, এবং বিষয়টা যাতে দলমত নির্বিশেষে সকলকে এক জায়গায় নিয়ে গিয়ে বিভাজনের ঊর্ধ্বে উঠে
যাতে ওই ম্যানিফেস্টের লেখাগুলো পড়ে যেটা ইমপ্লিমেন্ট করা যায় তার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। কুণাল্লা, দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং যেসব ইস্যুগুলো সামনে আসে এইটা ঢাকা পড়ে যায়, যখন আমরা বিপদে পড়ি তখন সামনে আসে। আমি এটুকু বলতে পারি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সুন্দরবনে যা যা করার দরকার, আরও বৃক্ষরোপণ যেখানে দরকার, জঙ্গল যেখানে বাড়ানো দরকার, বন্যপ্রাণ সংরক্ষণে যা যা করার দরকার নিশ্চিতভাবে করছেন, কিন্তু আরও বেশি করে আরও বৃহৎ আকারে কীভাবে করা দরকার নিশ্চয়ই সব দল একসঙ্গে মিলে একটা চেষ্টার দিকে যাওয়া। সৌম্য, না, যে প্রশ্নটা উনি করেছেন একদম প্রাসঙ্গিক এবং বিশেষ কিছু বিষয় আছে যে ভারতবর্ষের লোকসভাতে বৈদেশিক নীতি হোক মানে বিশেষ কিছু ব্যাপার আছে, বা তার সঙ্গে এই গ্লোবাল ওয়ার্মিং বলুন বা বিশ্ব পরিবেশ নিয়ে হোক, এগুলো একটা ইউনানিমাস ডিসিশন হয়। এটা যেটা হিতকর সেটাই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। হ্যাঁ, সংযোজন করছি। দীপ্তা বলবেন কিছু? হ্যাঁ, এই বিষয়টা তো খালি ভারতের নয়, এটা বিশ্বের সমস্যার ব্যাপার। এতে প্রকৃতি এবং সৃষ্টিকে ধ্বংস করার যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আমার মনে হয় ভারতীয় জীবন পদ্ধতিতে একটা প্রকৃতি পুজো করা, গাছ লাগানো, রথযাত্রাতে আমাদের পরম্পরা ছিলই। আজ আপনি দেখুন, বিশ্বতে যে বসুন্ধরা সম্মেলন হয়েছিল রিও ডি জেনেরোতে, তারপরে এখনও পর্যন্ত ভারতবর্ষই নেতৃত্ব করছে জলবায়ু পরিবর্তনের যে যোজনা এবং যে অভিযান চলছে, নরেন্দ্র মোদী নেতৃত্ব করছেন, এবং ভারতীয় জীবন পদ্ধতির যে ব্যবস্থা সেটাকে সারা দুনিয়া মেনে নিয়েছে। তারা নিজের গাছপালা কেটে ফেলেছে আর আমাদের বলছে তোমরা গাছপালা কেটো না, কারণ আমরা গরিব জিনিস, গরিব দেশ, আমাদের প্রকৃতির উপর নির্ভর করতে হয়। কিন্তু তারা আজকে বুঝতে পেরেছেন পাশ্চাত্যরা, কিন্তু ভারতবর্ষে যেভাবে প্রকৃতিকে পুজো করে বাঁচিয়ে রাখার যে পরম্পরা আমাদের দেশের মধ্যে ছিল, সেটাকে সারা দুনিয়া আজকে স্বীকার করেছে। সেই জন্য জনজাগরণ, মানুষের মধ্যে পরিবর্তন আনা, মানুষের চেতনা সচেতনতা বাড়াতে হবে। প্রকৃতি রক্ষা করার চেষ্টা করতে হবে। এই আগামী ধরুন 1 তারিখ আমি ভোট দেব। ভোট দেওয়ার পরে আমি যাকে ভোট দিলাম, আমি দেখলাম কিছুদিন পর সে জিতলেন, জেতার পর আমি দেখলাম কোনো দল তাকে ডেকে নিলেন, এবং যারা ডাকলেন তারা এসো এসো মালা পরো বলে গলায় মালা পরিয়ে তাকে ডেকে নিয়ে চলে গেলেন। এইটা করে আপনারা কি আমাদের মতো ভোটারদের অপমান করছেন না, যে দলগুলো নিয়ে নিচ্ছেন, অ্যাকসেপ্ট করছেন তাদেরকে? কি বলবে? এটা এই প্রশ্নটা জেনারেলি দেখুন, আমি না, কংগ্রেস থেকেও যায়নি। দাঁড়াও সৌম্য, এটা আমি এটা বলছি, হ্যাঁ। এটা কিন্তু পলিটিশিয়ানরা শুধুমাত্র শুরু করেননি, এটা শুরু করেছিলেন ভারতবর্ষে, আমাদের রাজ্যে প্রধানত একজন সুপারস্টার অভিনেতা, তার নাম মিঠুন চক্রবর্তী। ফলে এটা যে খালি রাজনীতিবিদরাই করেন তা বলা চলে না, এটা রাজনীতিবিদদের বাইরে অন্য পেশা থেকে যারা আসে। আমি খালি সোনালীদের করে বল মিলিয়ে দিচ্ছে। মিঠুন চক্রবর্তী করে কথা বলি, দিল। 1 মিনিট, গোটা দলটাই তো দল ছুটে আমি একটা কথা বলছি, না, প্রথম কথা হচ্ছে এটা মিঠুন চক্রবর্তীও শুরু করেননি। শ্রমিক দেখ সেকেন্ড, এটা পশ্চিমবাংলার রাজনীতিতে মানে গুরুদেব লোক ছিলেন সুব্রত মুখার্জি, উনি শুরু করেছিলেন। তার থেকে আমি একটা কথা বলি, 34 বছর আমরা সরকার চালিয়েছি, আমাদের 100টা দোষ থাকতে পারে, কিন্তু কোনোদিন অন্য কোনো দল থেকে জেতা কোনো পঞ্চায়েত মেম্বারেরও আমরা দল বদল করি। একটা কথা পরিষ্কার, উত্তর দেবে, কুণাল উত্তর দেবে। 1 মিনিট, আমাদেরকে আমাদের 1 মিনিট, না, না, বামফ্রন্ট সরকারের একজন মন্ত্রী ছিলেন সিপিআই দলের, ডক্টর অমর আলী। তাকে করাপশনের অভিযোগে সিপিআইতে কমিশন করা হয়, এক্সপেল করা হয়। তিনি বর্ষিয়ার নেতা। আপনাকে করাপশনের অভিযোগে তৃণমূল থেকে তাড়িয়ে দিয়েছিল, তাতে কি হয়েছে? তাতে আপনাকে তৃণমূল নেয়নি, নিয়েছে, কি আছে? তাড়াইনি। না, আমি ওনার পার্থ চ্যাটার্জি ঘোষণা করেছিল। শোনো শতরূপ, তোমার যে কোনো ডিফেন্সে আসতে গেলে তোমায় আমার ব্যক্তিগত আক্রমণ করা হয়। ব্যক্তিগত আক্রমণ আর তোমার কোনো অসুবিধা নেই। আপনারই বা সিপিএম এর উপর এত রাগ কেন? আপনার জীবনে যত ব্যক্তিগতভাবে আমি সিপিএম এর কথা বলবো। এই ওমর আলী, ওমর আপনি দেখো, তুমি আমার বক্তব্য হচ্ছে যদি হয়েও থাকে এই ট্র্যাডিশন শেষ হবে কবে? না, আপনি যে কথাটা বলেছেন, তৃণমূল আর কথাটা বিজেপি বিদায় আপনার হলে। সাথে সোনালী দেবী যে কথাটা বলেছেন, উনি কথাটা একমত আমরা এই কারণে। আপনি একমত হবেন? আরে আমার কথাটা উত্তর দিতে দিন। এবার ব্যাপার হচ্ছে যে পশ্চিমবাংলায় এই যে দলবদলটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া 2011 সাল আগে ছিল, ছুটপুট ছিল, 2011 সালের পর থেকে এটা একেবারে মানে অর্গানাইজড হতে হয়েছে। এই পলিটিক্যাল থেফট, তো রাজনৈতিক চৌর্যবৃত্তি। আমি মমতা ব্যানার্জির একটা বক্তব্য শুনছিলাম, উনি মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন যে মিমি চক্রবর্তী অভিনেত্রী, তাই উনি কোনো কাজ করতে পারেনি। আমি ক্ষমা তাইটা বলেননি, তাইটা বলেননি। উনি বলেছেন যে মিমি চক্রবর্তী, তাইটা আপনার সংযোজন। এক মিনিট প্লিজ একটু বলতে দিন, আমি ভুল হলে আপনি শুধরে দেবেন। দিলাম তো। উনি বলেছেন যে মিমি চক্রবর্তী অভিনেত্রী, তাই অনেক কাজ উনি করতে পারেননি, তাই আমি সায়নী ঘোষকে সামনে ঠেলে দিচ্ছি। আমি বলছি সায়নী ঘোষ কি তাহলে অভিনয় ছেড়ে দেবেন? কারণ সায়নী ঘোষ তারপরেই একটা ডিজিটালি ইন্টারভিউ দিয়ে বলছেন অভিনয় হচ্ছে ওনার প্রথম ভালোবাসা এবং তার রাজনীতি হচ্ছে তার শেষ ভালোবাসা। আমার প্রশ্নটা আমি শেষ করছি এটা দিয়ে, মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী কবির সুমনকে টিকিট দেওয়ার পরেও উনি ক্ষমা চেয়েছিলেন, মিমিকে টিকিট দেওয়ার পরেও ক্ষমা চাইলেন, 5 বছর পরে কি সায়নী ঘোষের জন্য ক্ষমা চাইবেন? তৃণমূল কংগ্রেস তার জন্মলগ্নের প্রথম ইলেকশন 1998 থেকে বিভিন্ন পেশার মানুষকে প্রতিনিধিত্বে এনেছেন। এবার শতাব্দী রায়ের মতো সাকসেসফুল অভিনেত্রী এবং পরিচালক, যার চতুর্থ টার্ম হতে চলেছে এমপি হিসেবে, 3 বার হয়ে গেছে, চতুর্থ টার্ম হতে চলেছে। এরম আরও একাধিক অভিনেতা, অভিনেত্রী, চিকিৎসক, খেলোয়াড়, তাদের মধ্যে অনেকে ভালো কাজ করেছেন, আবার কয়েকজন সেইভাবে সাকসেসফুল হননি। তেমনি আবার হোল টাইমার রাজনীতিবিদ, তারা অনেকে ভালো এমপি হয়েছেন, আবার হোল টাইমার রাজনীতিবিদ হয়েও ভালো পারফর্ম করতে পারেননি। এটা সব ক্ষেত্রে আছে। ফলে এরকম একজনকে বেছে নিয়ে সেটার উপর দাঁড়িয়ে প্রশ্নের কোনো প্রাসঙ্গিকতা আছে বলে মনে করি। এই ভোটার আমি ভোটার তুমি ভোট দিয়ে যাচ্ছে না থেকে আমি বলছি প্রাসঙ্গিক হবে এটা যে জীবন জীবিকা দিয়ে যাইছে না। আমরা যারা এই রাত পোহালে ভোট দেবো তাদের মধ্যে কয়েকটা খণ্ডচিত্র আমি যদি বলি, ধরুন যারা গৃহ পরিচারকের বা পরিচারিকার কাজ করেন তারা সকাল সকাল কাজ করে ওই বাবুর বাড়িতে কাজ করতে যাবেন, আর কিছু বাবু আছেন যারা অর্থনৈতিকভাবে অনেকটাই সক্ষম, তারা হয়তো ওই ভোটের দিনটা ছুটি হিসেবে নিজেকে মানে ছুটির আনন্দে মাতিয়ে দেবেন। কিন্তু দুজনে কিন্তু একই বাজারে বাজার করবেন। এই বাজারে কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি সেটা অসহনীয় জায়গায় আছে, এবং আজকের দিনে যারা রাজনৈতিক আলোচনা করছেন তাদের সবার কাছেই বলছি এই দ্রব্যমূল্য বৃদ্ধিটা হচ্ছে একটা চ্যালেঞ্জ, যেখানে কিন্তু এই প্রত্যেকটা বাড়ির লোকই বাজার করেন, গৃহপরিচারকও বা পরিচারিকাও যে বাজারে বাজার করেন, যে দামে আলু কেনেন, যে দামে রসুন কেনেন, সেই বাড়িতে যারা মানে গৃহপ্রভু আছেন তাদের ক্ষেত্রে সমান। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকারত্ব, যারা মেয়র রোডের ধারে বসেছিলেন বা যারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, তাদের ক্ষেত্রে এই সরকারে যারাই থাকবেন এই চাকরি দেওয়ার জন্য সরকারের কি প্রবণতা থাকবে, আগামী প্রজন্ম তারা কি পাবে? কারণ এই 2014 থেকে আজকে দিন দেখতে দেখতে 2047-এ বিকশিত ভারত অনেকটা সময়, সেই 33 বছর 34 বছর। দিলীপ দা, কুণালদা, দিলীপ দা। না, আমি বলছি কি এটাই ওই এত বড় মানে সেই চার্লি চ্যাপলিনের গ্রেট ডিক্টেটর সিনেমা কথা মনে পড়ে যাচ্ছে। উত্তর হচ্ছে চেষ্টা করব। দিলীপ দা, দেখুন, দ্রব্যমূল্য বৃদ্ধি সমস্যা তো আজ নয়, স্বাধীনতার পর থেকে যখন থেকে সরকার হয়েছে তখন থেকে। হ্যাঁ, কখনো বাড়ে কখনো কমে, কিন্তু হিসাব বলছে দ্রব্যমূল্য বৃদ্ধি তার যে সেন্সেক্স ইদানিং কালের মধ্যে সারা বিশ্বে বা আগের সরকার ভারতবর্ষে তার চেয়ে কম অবস্থায় আছে এখন ভারতবর্ষে, যেটা ইন্ডেক্স। তো সেজন্য পরিস্থিতির কারণে যুদ্ধ বা করোনা ইত্যাদির জন্য কিছু তো সমস্যা হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। সেজন্য কেন্দ্র সরকার বাড়ি বাড়িতে চাল ডালের ব্যবস্থা করছেন, অন্যান্য চিকিৎসা সুবিধা দিয়ে মানুষের কষ্ট কম করার চেষ্টা করছেন। পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, সবটা আমাদের হাতে নেই। অন্যান্য দেশে 50% বেড়েছে, আমাদের 20-25% বেড়েছে। তো সেটা সমস্যা চলতে থাকবে, সমাধানের চেষ্টাও চলতে থাকবে। না, এটা পুরোটা দিলীপদা, আমি শ্রদ্ধা রেখে বলছি, ঠিক বললেন না। গত 13 বছরে রিটেল প্রাইস ইন্ডেক্স সব থেকে বেশি ভারতবর্ষে, এবং বিশ্বের বাজারে তেলের দাম যখন তলানিতে তখনও পেট্রোল ডিজেলের দাম বেড়ে চলেছে রাজ্যে এবং কেন্দ্রে, এবং গ্যাসের দামও বেড়েছে। ফলে এই প্রায় 35,000 কোটি টাকা রোজগার হয়েছে। আমি খালি সৌম্যদাকে মনে করিয়ে দিই ওনার পুরনো নেতার একটা স্টেটমেন্ট, প্রয়াত রাজীব গান্ধী, প্রাইস হাইক হোয়াট সাম, ইটস অ্যান ইন্টারন্যাশনাল ফেনোমেনন। বলতে হবে অয়েল বন্ডের কথা মনে আছে? সব মনে আছে। তার কারণটা অয়েল পুল অ্যাকাউন্টের কথা মনে আছে আপনার? এই এক সেকেন্ড, আমাদের দেশে একটা সময় সেটা মনে আছে, অত্যাবশ্যকীয় জিনিসপত্রের কালোবাজারি করলে জেল হতো। বাজপেয়ী সরকার সেই নিয়মকে পাল্টে করলো, 10,000 টাকা জরিমানা দিলেই কালোবাজার মাফ হয়ে যাবে। তা ওই সেদিন যে পাপ করেছিলেন বাজপেয়ী মমতা ব্যানার্জির গভর্নমেন্ট, তার ফল আজও দেশের মানুষ অর্ধেক মনে আছে। এখানে একটা জিনিস বলে দেওয়া উচিত, নিশ্চিতভাবে কেন্দ্রের 2013 থেকে তারপরে 14, 15, 16 যে পরিস্থিতি, তাতে দাম বাড়ছে। পাশাপাশি আপনি এটা খেয়াল করবেন যে পশ্চিমবঙ্গে, অন্তত পশ্চিমবঙ্গ সরকার একেবারে গরিব মানুষদের কথাও ভেবে প্রত্যেকটি ফ্যামিলিকে বিনামূল্যে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, কন্যাশ্রী থেকে সবুজ সাথী স্কুলের ইউনিফর্ম পর্যন্ত, সেখান থেকে লক্ষ্মীর ভাণ্ডার, সেখান থেকে কৃষক বন্ধু, প্রত্যেকটি স্টেজে যেখানে যেখানে এই আর্থিক চাপটা কাটানোর জন্য সাহায্যের দরকার, সেই জায়গাটা কিন্তু রাজ্য সরকার দিচ্ছে। আমার প্রশ্ন ছিল বিজেপির কাছে যে অয়েল পুল অ্যাকাউন্টটা তৈরি হয়েছিল 47-এর পর দেশের এমার্জেন্সির জন্য, এমার্জেন্সি লাগলে এই টাকাটা ইউজ করা হবে, যে 60,000 কোটি টাকা, সেটাই তো বলছি 60,000 কোটি টাকা সেটাতে ছিল। অটল বিহারীজি এসে উনি অয়েল পুল অ্যাকাউন্টটা ক্লোজ করে অয়েল বন্ড চালু করলেন। সেই অয়েল পুল অ্যাকাউন্টে 60,000 কোটি টাকার হদিশ আজ অব্দি পাওয়া যায়নি, সেই তথ্য নেই, নথি নেই, কিচ্ছু নেই। সেটা কোথায় গেছে বিজেপি সরকার কংগ্রেস বলতে পারবে কেন?
আরেকটা তদন্ত দরকার, আবার মানে দুজনকে ছেলে বাজপেয়ী ওগুলোকে সরিয়ে কংগ্রেসের কাছে জমা দিয়েছিল। ছেলে এমনিতেই পেলে আছে। বাজপেয়ী কি কংগ্রেসে জয়েন করেছিল নাকি বলুন? কংগ্রেসের অভিযোগে অটল বিহারী বাজপেয়ী কংগ্রেসে জয়েন করেছিল? কংগ্রেসকে দিয়েছিলেন। সোনিয়া গান্ধী অটল বিহারী বাজপেয়ী কংগ্রেসে জয়েন করেছিল? অভিযোগ কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামীদের ফান্ড লোপাট করেছে কংগ্রেস। কংগ্রেস আর দুর্নীতি সমর্থক সিনোনিমাস। বলুন। আমি সবার কাছে একটাই অনুরোধ করব, ভোট পরবর্তী হিংসা যাতে না হয় তার জন্য প্রত্যেক কটা রাজনৈতিক দল কি চিন্তা ভাবনা করছেন। বাঘ আর হরিণের মধ্যে তো হরিণ তো শান্তি চাইবে, বাঘ হচ্ছে শাসক দল, সঙ্গে পুলিশ, নেতা 3,500 লোক নিয়ে বেরোয়। ওটা বলা হয়ে গেছে। কি করবেন বলুন? বাংলার এই ধরনের কুণাল চায়, নির্বাচনী- কুণালের নেতারা চায়। নির্বাচনী যে সন্ত্রাস, এরম নয় যে আমরা কুণাল নিজেই আজকে সন্ত্রাসের হঠাৎ শিকার। শুনছি। একদম। এটা অতীতেও হয়েছে, কমানোর চেষ্টা হচ্ছে, বন্ধ হলে ভালো। চাকরি চুরি টুরিগুলো কিন্তু- আজকে হঠাৎ শুনছি, এগুলো আগে শুনিনি। সমানে যদি দেখো, তুমি যদি ঠিক করো প্রশ্নকর্তাদের সময় কথা বলবে, উত্তরদাতাদের আপনি আবার সময় প্রশ্নকর্তা কথা হলেন বলবে, কবে? তাহলে তুমি ছোট ছেলে, আপনি তাহলে প্রশ্নকর্তা এতটা বাচালতা ভালো নয়। না না, তো যাই হোক, ওই চাকরি তো চুরিটা এখন নতুন শুনছি। কথাটা চাকরি চুরি, বাম জমানায় প্রত্যেকটা না, কোনো চাকরি হোল চুরি টাইমের হয়নি, বাড়ি, তোমাদের সময় কম্পিউটার তাদেরকে ছিল জেলে না। ঢুকিয়ে আপনাকে জেলে ঢোকালো কেন মমতা ব্যানার্জি? আরে মহা মুশকিল। মুডের উপরে ব্যাপার নাকি? না মুডির কেন, সেটা আমি কি হবে? শুধু এই টপিক যাক, নিয়ে এটা বলুন, আলোচনা কি করতে হবে? রাজি আছি। করুন, সদরূপ। তুমি নাকি হোল টাইমার, তুমি বাবার টাকা দিয়ে 22 লাখ টাকা গাড়ি কিনেছো কেন? তারপর তুমি করেছি। গরিবের নেতা সেজে বাড়াও। তো চাকরি চুরির টাকায় কিনবো? না, না। না আপনার মতো চিটফান্ডের টাকা, তোমরা- সুদ টাকায় তোমরা কিনবো? করেছো। আপনার গাড়ি সুদ টাকায় কেনা, আমার গাড়ি কত- আমার বাবার টাকায় কত কেনা। কোটি টাকার বিজ্ঞাপন নিয়েছে? যত কোটি টাকার ইচ্ছা নিয়েছে। আপনি জেলে ঢোকান না, আপনাকে না, জেলে ঢোকালো কেন? কেন? মমতা ব্যানার্জি তুমি আপনাকে আগে জেলে ঢোকালো সেটা কেন? বলো, আরে আমি তো তোমার আপনার পার্টি পক্ষে। ঘোষিতভাবে কত আমি তো নিয়েছে? আপনার পক্ষে। কত নিয়েছে? আরে আমি তো আপনার পক্ষে, তোমাকে আপনাকে CPM জেলে ঢোকালো কেন? ডিফেন্ড করতে গেলে যদি তাহলে সবসময় আপনাকে বেশি জেলে কথা ঢোকালো বলো, কেন? রাত পোহালেই ভোট এবং কাউন্টিং। আমরা চাইবো যে আগামী ভোট শান্তিপূর্ণ হোক, শান্তিপূর্ণ ইতিমধ্যে তুমিও শান্তিতে থাকো। শান্তিপূর্ণ ভোট হোক এবং সরকার যেই গড়ুক, সরকার যেই তৈরি হোক, যে পারস্পরিক সৌহার্দ্য, শান্তি, সমৃদ্ধি বজায় থাকুক। সোজা সাপটার পক্ষ থেকে, নিউজ 18 বাংলার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন।